প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সফল একজন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার। তিনি হচ্ছেন ডাক্তার তানজিবা রহমান। তিনি চেয়ারম্যান BFDS, ব্যবস্থাপনা পরিচালক, জয় কম্পিউটার লিমিটেড। ডাক্তার তানজিবা রহমান, আপনি তো পড়ালেখা করেছেন ডাক্তারি, আপনি এই বিষয়টার সাথে জড়িত হলেন কি করে? এটুকু বলবো যে আমি যখন ডাক্তারিও করেছি বা যদি টেকনোলজির সাথে রেগুলার আপডেটেড হতে চাই, তাহলে দেখেন সামনে 5th টায়ার বা 4th টায়ারে কিন্তু ডাক্তারি পেশার সিংহভাগ কাজ কিন্তু রোবট নিয়ে ফেলবে। নিজেকে আপডেট করার একটা চিন্তা, এবং যেই চিন্তাটা আমার সবচেয়ে বেশি মধ্যে নাড়া দিয়েছিল সেটা হচ্ছে আমি শুরুতে কাজ করতাম শিশুদের নিয়ে, প্রোগ্রামিং কোডিং নিয়ে। যখন কাজ করতে গিয়েছি তখন সারা বাংলাদেশের চিত্র আমার কাছে যেটা লেগেছে সেটা হলো সবাই আমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতো যে এটা দিয়ে চাকরি হবে তো? চাকরি হবে তো, হ্যাঁ। চাকরি হবে তোর উত্তরটা ছিল ফ্রিল্যান্সিং। তখন আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং পেশাটা টেকনোলজি শেখানোর মাধ্যমে হতে পারে, কিন্তু যেই জিনিসটা তখন ফ্রিল্যান্সিংয়ের ছিল না সেটা হলো সম্মান বা সামাজিক মর্যাদা। তো সেই ক্ষেত্রে সামাজিক মর্যাদা এটাকে নিশ্চিত করতে হবে, তাহলেই ছেলেমেয়েরা টেকনোলজি শিখতে আগ্রহী হবে। বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে সবাই এটার প্রমোশন ব্র্যান্ডিংয়ে এগিয়ে আসছে। 2016-তে যখন আমরা ফার্স্ট স্টার্ট করেছিলাম, আমরা একজন মানুষও পেতাম না যে নিজেকে ফ্রিল্যান্সার বলতে রাজি ছিল। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অবশ্যই ছিল, কারণ স্কুল কলেজ কোথাও এটাকে ক্যারিয়ার হিসেবে ঘোষণা করতো না। ঠিক তখন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে অ্যাজ এ ডাক্তার আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে যার থ্রুতে আমাকে আইডেন্টিফাই করা যায়। ঠিক সিমিলার ওয়েতে যদি একটা ফ্রিল্যান্সারকে আমরা আইডেন্টিফাই করার সুবিধা করে দিই, তাহলে ব্যাংক থেকে শুরু করে সব ফিনান্সিয়াল সার্ভিস যেমন পাবে, তেমনইভাবে আলাদাভাবে ওদের ব্র্যান্ডিং হবে এবং সামাজিক আইডেন্টিটি তৈরি হবে। এখন কিন্তু 2020 সালে প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সার আইডি কার্ড উদ্বোধন করার পরে আমাদের দেশের ফ্রিল্যান্সাররা কিন্তু ডাক্তারের থেকে বেশি ফ্যাসিলিটিস পায়। 16টা ব্যাংকে তাদের জন্য স্পেশাল ফ্রিল্যান্সার প্রোডাক্ট আছে। যে ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার, সে কেবলমাত্র আইডি কার্ড হোল্ডার হওয়া মাত্রই ক্রেডিট কার্ড এবং লোন সুবিধা পাচ্ছে। ইভেন যদি বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো স্পিচ বিভিন্ন জায়গায় দিয়েছেন, আপনি দেখেন প্রত্যেকটা স্পিচে উনি একটা ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন, সেটা হলো ফ্রিল্যান্সিং। এবং উনি যেভাবে এটার মর্যাদা দিয়ে গিয়েছেন, এখন কিন্তু ছেলেমেয়েরা এটা বলতে বাধ্য এবং বলে যে আমি ফ্রিল্যান্সার। আইডি কার্ডটা দেয়া হয়েছে ব্যাংক এবং অন্যান্য জায়গায় সুবিধা পাওয়ার জন্য ফ্রিল্যান্সারদের, সেটার সাথেও তো আপনি জড়িত? জি, এটা আমাদের তৈরি করা। আপনাদের তৈরি করা, জি। আচ্ছা। এবং এটাই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, এবং আমরা এটা বলতে পারি যে এটা দেওয়ার পরে এখন কিন্তু ভিসা করতেও আইডি কার্ড লাগে। এখন ইন্ডিয়ান ভিসা করেন, কানাডিয়ান ভিসা করেন, ইটালিয়ান ভিসা করেন, ভিসা কার্ড মানে যেখানেই ভিসা অ্যাপ্লাই করবেন না কেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি আইডি কার্ডটা দিতে পারেন, ইজিলি ভিসা হয়ে যায়।
ডাক্তারি পাশ করে আপনি এই প্রফেশনে চলে আসছেন, আপনার লক্ষ্যটা মানে এটা মনে হলো কেন এবং লক্ষ্যটা কি? দেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, কিন্তু আমরা আসলে সবাই অ্যাপ্রোপ্রিয়েট ডিজিটাল সিস্টেমটা ইউজ করছি না। আমাকে যদি আমি ডিজিটাল করতে যাই, ডাক্তারিরও কিন্তু টেকনো ভার্সন শিখতে হবে আপনাকে, যে আপনি কী ধরনের এআইয়ের সাথে কাজ করতে পারবেন, রোবটের ব্যাক এন্ডের কাজগুলো জানতে হবে। নাহলে কিন্তু সামনে আগামী 5 বছর পরে আপনার নিজের ক্যারিয়ার নিয়ে আপনি শঙ্কিত থাকবেন। অলরেডি কিন্তু ডাক্তাররা আছে। আমরা যে কোনো ধরনেরই বিজনেস যে করছি না কেন, তার কিন্তু বা পড়ালেখা করছি, প্রত্যেকটা গ্র্যাজুয়েট সাবজেক্টের কিন্তু একটা টেকনো ভার্সন আছে এবং একটা ফ্রিল্যান্সিং ভার্সন আছে। এই জিনিসটা কিন্তু কেউ জানাচ্ছে না, যার ফলে এডুকেশন লেভেলে যে ধরনের চেঞ্জেস আসা উচিত ছিল। আপনি একটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্টকে এখন ডেকে নিয়ে আসেন, ও কিন্তু কম্পিউটার ইউজ হয়তো করতে জানে, কিন্তু ওর সাবজেক্টের টেকনো ভার্সন জানে না, ওর সাবজেক্টের মার্কেট ডিমান্ড জানে না। আমি যখন কাজ করতে এসেছি এবং আমি যখন ডাক্তারি পেশাতেও ছিলাম, তখন আমার একটা নির্দিষ্ট সময় আমি ব্যয় করতাম স্টুডেন্ট পড়ানোর ভিতরে, এবং আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে যে আমি আমার লাইফে 20 বছর আগে যে এডুকেশনে ছিলাম, 20 বছর পরেও এই এডুকেশনই দেখছি, কোনো ধরনের টেকনোলজিক্যালি ফিল্ড অ্যাড হচ্ছে না। আচ্ছা, ইভেন আমি অনেক কিছু ধরেন আমার ক্লাসের সময়ের সাথে ম্যাচ করতে পারি না, মিস করে গিয়েছি লেকচার, যেটা আমি ইউটিউবে দেখে নিচ্ছি, আমার ফ্রেন্ডরা কিন্তু দেখছে না। তো তখন থেকে একটা জিনিস, আর তারপর যখন চাইল্ড প্রোগ্রামিং নিয়ে আমরা কাজ করতে গিয়েছি, তখন আমার মনে হয়েছে যে আসলে আমরা সবসময় যেটা বলছি না যে আমরা জাতি হিসেবে 50 বছর পিছিয়ে আছি, আসলে কিন্তু জাতি হিসেবে 50 বছর পিছিয়ে নেয়, ল্যাকিংসটা হচ্ছে টেকনোলজি জানছি না। এটা খুব সহজেই বুম আপ করা সম্ভব, কারণ এখন কিন্তু প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, সবার হাতে কিন্তু একটা স্মার্ট ডিভাইস আছে এবং পুরা ওয়ার্ল্ডটা কিন্তু আপনার হাতে ওপেন। আমরা সবাই পড়ালেখা করি, কিন্তু আমরা কেউ ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে রিসার্চ করি না। আমার ডিমান্ড দেশের বাইরে কোথায়, এটা কিন্তু আমরা কেউ জানি না। মেডিকেল পেশা থেকেও যে ফ্রিল্যান্সিং করা যায় এটাই জানি না। সবাই যে বলছে যে ডাক্তারি ছেড়ে এটাতে আসে, আমি ডাক্তারি ছেড়ে এটাতে যাইনি, আমি ডাক্তারি করছি কিন্তু ভার্সনটা চেঞ্জ। যে ইঞ্জিনিয়ারিং করছে তার ভার্সনটা চেঞ্জ হয়ে টেকনোলজিক্যাল ভার্সনে আসতে পারে, তাতে আমার যে আগে ইনকাম ছিল তার থেকে কিন্তু 10 গুণ ইনকাম বেশি হচ্ছে। এবং আমি যেটা বলবো যে আমার একটা রেগুলার হ্যাবিট হচ্ছে মার্কেট রিসার্চ করা। আমি নট অনলি যে ডাক্তারির উপরে কাজ করেছি তা, আমার বিশাল বিশাল বিজনেস আছে, সেগুলো নিয়েও কিন্তু আমি কাজ করছি। আমাদের দেশে দেখেন এত কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু টেকনোলজিক্যালি সফটওয়্যারের ডেভেলপমেন্ট, গেমের ডেভেলপমেন্ট, তারপরে যদি আরও সেক্টরগুলোতে বলি, এগুলোতে গ্রুমিং নাই। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট যারা এখন ফ্রিল্যান্সিংয়ে কাজ করছে, ইভেন তারাও কাজ শিখেছি, আর্ন করছি, বাস। এরপরে নেক্সট কি মার্কেট আসছে এটা সম্পর্কে কোনো ধরনের রিসার্চ করতে রাজি না। যার ফলে আমি যেটা বলবো যে মার্কেট প্লেসের সংখ্যাটা, আমরা বলছি যে বাংলাদেশে টোটাল 10 লক্ষ ফ্রিল্যান্সার আছে, এটা কিন্তু একই জায়গায় থেকে যাচ্ছে। 2-3 বছর ধরে 10 লক্ষই আছে। কেন না? তো 10 লক্ষর ভিতর থেকে প্রতি বছর 1-1.5 লক্ষ ছুটে যাচ্ছে, আবার ওই 1-1.5 লক্ষ ফিল হচ্ছে। ড্রপ আউট আছে অনেক, ড্রপ আউট আছে প্রচুর। এবং ড্রপ আউটের কারণও কিন্তু একটাই, যে একই জায়গাতে আমরা ঢুকছি। ধরেন গ্রাফিক্স ডিজাইনেই সবাই চলে যাচ্ছি। আমার বড় ভাইকে শুনছে গ্রাফিক ডিজাইনে অনেক আর্ন করে, আমিও গ্রাফিক ডিজাইনে চলে যাচ্ছি। অথচ আমি ওই জায়গা থেকে হয়তো বিবিএ এমবিএ করেছি, আমি এইচআর এ ফ্রিল্যান্সিং ভার্সনে যাব, আমার কিন্তু আর্নিং ওই গ্রাফিক ডিজাইনের ভাইয়ের থেকে বেশি হবে, এটা নলেজ কিন্তু আমার নাই। আমি মেডিকেলে পড়ছি, তার মানে আমাকে কেবলমাত্র হসপিটালে চাকরি করতে হবে, ফ্রিল্যান্সিং ভার্সনে যেতে পারবো এটার চিন্তা কিন্তু আমাদের দেশে নাই। যে আর্কিটেকচার, সে কেবল ডাইরেক্ট ক্লায়েন্টকে সাপ্লাই দেওয়া ছাড়া ওইটা জানে না যে ফেসবুকে ছোট ছোট রিলস করলে এর থেকে বেশি আয় হয়। অনেকে বুলেট পয়েন্টগুলো শিখতে রাজি না, তার একটাই কারণ আমার দেশের গ্র্যাজুয়েশন লেভেলে কোথাও মার্কেট রিসার্চ নাই, কোথাও মার্কেট রিসার্চ নাই। আমরা কেবলমাত্র কোর স্কিল শিখাচ্ছি, দুইটা জিনিস কখনোই শেখায় না, সেটা হলো কমিউনিকেশন স্কিল এবং বিজনেস স্কিল। আমি যখন মেডিকেল পড়েছি, আমার এখনও মনে আছে যে আমি আইসিডিডিআরবিতে লাস্টে একটা কাজে গিয়েছি, ওই 3 মাস আমার যে লার্ন হয়েছে সেই লার্ন আমি আমার মেডিকেলের 5 বছরেও পাইনি। কেন না? তো ওটাতে প্রজেক্ট ওরিয়েন্টেড এবং ক্লায়েন্ট এবং পেশেন্টকে ডাইরেক্ট কীভাবে হ্যান্ডেলিং করতে হয় এটা শিখিয়েছে আইসিডিডিআরবি সেটা। হ্যাঁ, এবং এই যে ডাইরেক্ট ক্লায়েন্ট বেস কাজগুলো, প্রজেক্ট ওরিয়েন্টেড এডুকেশন বা রিয়েল লাইফ এডুকেশন,
এটা কিন্তু আমাদের দেশে নাই। আমরা এখনো গতানুগতিক বই পড়ছি, যে বইটা লেখা হয়েছে আজকে থেকেও 50 বছর আগে বা 100 বছর আগে। সেই নীতি যে এখন চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা কিন্তু এটা বুঝতেছি না। যে বাংলাদেশের ভেতরে তো ধরেন একজন ডাক্তার হিসাবে আপনি টেকনোলজি বেস এখন মেডিকেল প্র্যাকটিস করছেন, বিদেশে এটার সম্ভাবনা রয়েছে? ধরেন বিদেশে তো অলরেডি করছেই। আপনি আমাদের দেশে চিন্তা করেন, আমাদের দেশে কোনো হেলথ ডাটা রেকর্ড নাই, যার ফলে আমরা বলি না যে আমাকে ডাক্তারটা খুব অল্প সময়ে ছেড়ে দিয়েছে। ডাক্তার কিন্তু আসলে অল্প সময়ে ছেড়ে দেওয়ার কথা, কারণ বিদেশে যে জিনিসটা হয় বা আমি যে জিনিসটাতে মাঝে মধ্যে কাজ করি সেটা হলো ডাটা হেলথ রেকর্ড মেনটেন্যান্স, যের ভিতরে জন্ম নিবন্ধন থেকে শুরু করে পাসপোর্ট নাম্বারও একটা ইউনিক নাম্বার। প্রথম দিন এই বাচ্চাটা জন্ম যেদিন গ্রহণ করেছে সেদিন থেকে ইচ অ্যান্ড এভরি ডে ডাটা তার কাছে আছে। আমাদের দেশে কেবলমাত্র কিউরেটিভ ট্রিটমেন্ট হয়, বিদেশে কিন্তু কোথাও কিউরেটিভ ট্রিটমেন্ট হয় না, সব প্রিভেন্টিভ। আপনি দেখবেন ওখানে অটো মোবাইলে মেসেজ যায় যে আপনার সামনে মাসে এত তারিখে আপনার চেক আপ আছে, তাতে কিন্তু আপনি রেগুলার একটা হ্যাবিচুয়েশনের উপরে থাকেন। যে কোনো আমাদের দেশে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে ভুগে, যার ফলে ফার্স্টে যে মেডিকেলে ভর্তি হওয়ার পরে তাকে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে ওটা দেখা যায় কাজ করে না, সেকেন্ড আরেকটা চেঞ্জ করার পরে ইভেন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি চেক করার পরে জিনিসটা কাজ করে, কিন্তু এগুলোর কোনো ধরনের ডাটা কালেকশনে নেই। এমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সড়ক পরিবহনের অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন হসপিটালে চলে গেছে, 7 দিন 8 দিন তার কোনো ট্রিটমেন্টই হয় নাই, অথচ ইজিলি কিন্তু এটাকে আইডেন্টিফাই করা যায়, কারণ একটা বয়সের পর কিন্তু তখন ফিঙ্গার এবং আই বলের চেকিংটা কমপ্লিট থাকে। আমরা যদি একটুখানি প্রত্যেকটা সেক্টর টেকনো বেসড হতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি প্রত্যেকটা জিনিসকে, যেমন আমরা যেটা বলি যে 4th আয়ার এবং 5th আয়ার সবচেয়ে বড় শক্তি হবে ডাটা, সেই জায়গাটাতে এগিয়ে যাব। এখন পর্যন্ত বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে ডিজিটাল সিস্টেম থেকে শুরু করে, কিন্তু আমরা আসলে জিনিসটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডাপ্টেবিলিটি তৈরি করতে পারিনি। আচ্ছা, আমরা ইউজ শিখেছি, বাট কোথায় এটাকে ইম্প্যাক্টফুল তৈরি করতে হবে, ইম্প্যাক্টফুল ইউজ করতে হবে সেটা শিখি নাই। আমি যেটা বলি যে সরকার আপনাকে ওয়ে তৈরি করে দিবে, আপনাকে ইম্প্যাক্টফুল তৈরি হতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টি বলছি তানজিবা সম্পর্কে, সেটি হচ্ছে 2018 সালের ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছেন উনি, এবং জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি তার সার্ভিসের জন্য। আপনারা শুনলেন তার কাছ থেকে অত্যন্ত কনভার্সেন তার বিষয় নিয়ে, এবং একই সাথে ডাক্তারির সাথে টেকনোলজি। ডাক্তার কেন, উনি বলছেন যে প্রতিটি বিষয়, যে বিষয়গুলো আমরা পাঠ করি, যে বিষয়গুলো প্রয়োগ করি আমাদের জীবনে, সব কিছুই এখন টেকনোলজি বেসড হতে হবে, তাহলে 2041-এর আমাদের স্মার্ট বাংলাদেশ হবে। আমরা আশা করব যে ডক্টর তানজিবা রহমানের মতো মানুষরা যখন এগিয়ে এসছেন, দায়িত্ব নিয়েছেন এবং সবাইকে একত্রিত করছেন, আমরা নিশ্চিতভাবে আশা করব যে এই ডাটা সংরক্ষণ প্রতিটি মানুষের এবং সম্পদের নিশ্চয়ই আমরা আগামী দিনগুলোতে করে উঠতে পারবো। নাহলে তো আমরা 2041-এ পৌঁছাতে পারবো না স্মার্ট বাংলাদেশে, আমাদের পৌঁছতেই হবে। এবং সেই কারণে আমি মনে করি ডক্টর তানজিবা রহমানের মতো মানুষদের যে উদ্যোগ এবং যে সাহসিকতা, এটি আমাদেরকে পথ দেখাবে আগামী দিনে। এই কথা বলে ডক্টর তানজিবাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানটি।